আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাকে স্বাগতম। আজকে আমরা গল্প শুরু করবার আগে চলুন শহুরে একঘেয়ে জীবনকে একপাশে সরিয়ে ঘুরে আসি ভারতের কিছু সাপদসংকুল অরণ্যে। এখনও প্রকৃতির আইনি যেখানে শেষ কথা, ভয় নেই। এই যাত্রায় আমাদের সঙ্গী বিখ্যাত শিকারী কেনেথ অ্যান্ডারসন। 1910 সালে ভারতের হায়দ্রাবাদের এক স্কটিশ পরিবারে জন্ম হয় কেনেথ অ্যান্ডারসনের। পড়ালেখা করেন সেখানকার বিশপ কটনস বয়েজ স্কুল ও সেন্ট জোসেফ কলেজে। কেনেথ অ্যান্ডারসনের বন্দুক চালনার হাতেখড়ি তার বাবা ডগলাস অ্যান্ডারসনের কাছ থেকে। ভদ্রলোক খুব একটা অরণ্যপ্রেমী না হলেও হাঁস তিতির সহ ছোট জাতের বিভিন্ন প্রাণী তিনি শিকার করতেন। ভারতের অরণ্য সম্পর্কে সবচেয়ে বেশি যিনি অ্যান্ডারসনকে শিখিয়েছিলেন তিনি বাইরা। ভারতের জঙ্গলে ঘুরে বেড়াবার সময় অ্যান্ডারসনের আরেক বিশ্বস্ত সঙ্গী বুড়ো শিকারী রাঙা। মানুষ খেকো, বাঘ, চিতা আর পাগলা হাতি শিকারী হিসেবে সে সময় গোটা দক্ষিণ ভারতে এক নামে পরিচিত ছিলেন অ্যান্ডারসন। তার জীবদ্দশায় তিনি প্রায় গোটা 40 মানুষ খেকো, বাঘ আর চিতা মেরেছেন। শুধু তাই নয়, দক্ষিণ ভারতের বনে বিচরণ করা অন্য সব প্রাণী আর গাছগাছরা সম্পর্কেও চমৎকার জ্ঞানের অধিকারী ছিলেন অ্যান্ডারসন। আর এই সমস্ত কিছুই অ্যান্ডারসনকে করেছিল জীবন্ত কিংবদন্তি। অ্যান্ডারসনের এক শিকার অভিযানে ভণ্ড এক সাধু মারা যাওয়ার আগে অভিশাপ দিয়েছিল অ্যান্ডারসন মারা যাবেন কোনো মানুষ খেকোর হাতে। অ্যান্ডারসনের মতো জাত শিকারীর জন্য এ ধরনের মৃত্যুই ছিল স্বাভাবিক, কিন্তু বহু মানুষ খেকোকে পরাজিত করা তুখোর শিকারীর শরীরে বাসা বাঁধে মরণব্যাধি, ক্যান্সার এবং যা তার মৃত্যুর কারণ। যে শিকার অভিযানে এক ভণ্ড সাধু কেনেথ অ্যান্ডারসনকে অভিশাপ দিয়েছিল, চলুন আজ সেই শিকার অভিযানের সাক্ষী হই। আমাদের আজকের শিকার কাহিনীর নাম ভালাই থোথুর স্বামী। শিকার কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের শিকার কাহিনীতে প্রবেশ করি। না, কারো প্রভু বা কোনো সাধু সন্ন্যাসী নয়, আর ভালাই থতুও কোনো গ্রাম, শহর, দেশ বা প্রদেশের নাম নয়। তামিল শব্দ ভালাই থথুর অর্থ কলা বাগান। কাজেই ভালাই থতুর স্বামীর অর্থ করলে স্বাভাবিকভাবেই দাঁড়াবে কলা বাগানের প্রভু বা সাধু সন্ন্যাসী গোছের কিছু। কিন্তু এই কলা বাগানের প্রভুটি আসলে একটি বাঘ। নীলগিরি পাহাড়ের পাদদেশের বাসস্থান। উটকামণ্ড থেকে 12 মাইল দূরের ছোট্ট নদীর পাড়ের এই বিশাল কলা বাগানে এসে মাঝে মধ্যেই হামলা চালায় বাঘটা। অদ্ভুত এক রহস্যজনক পরিস্থিতির ভেতর দিয়ে এই অঞ্চলে এসে প্রথম আবির্ভূত হয়েছিল বাঘটা। সেখান থেকেই শুরু করছি। একদিন সাঁঝের বেলা এই কলা বাগানে এসে হাজির হলো এক সংসার ত্যাগী ফকির। বাগানের একেবারে লাগোয়া কলা বাগানের মালিকের ঘাসপাতা দিয়ে তৈরি ছোট্ট কুড়েটায় এসে কয়েকদিন থাকার মতো একটু আশ্রয় প্রার্থনা করল ফকির। ফকির আরও বলল, সমস্ত উত্তর ভারত চষে বেরিয়ে দক্ষিণে এসে সবে হাজির হয়েছে সে। এখানেও কয়েকদিন থেকে এখানকার লোকদের ভগবানের নাম কীর্তন শোনানোই তার ইচ্ছা। এখানে দিন 3 কাটিয়ে উটকামণ্ড পেরিয়ে নীলগিরির দিকে চলে যাবে ফকির। ওই পর্বতেরই কোনো গোপন কন্দরে বসে ভগবানের নাম জপ করে বাকিটা জীবন কাটিয়ে দেবে সে। ফকিরের কথা একেবারে গলে গেল বাগানের মালিক, সরল সোজা মানুষ কান্ত। ফকিরের প্রতি অত্যন্ত শ্রদ্ধা জাগল তার। ভেবেই বসল সে, তার দুঃখ দেখে দয়া হয়েছে ভগবানের, তাই তার ভাগ্য ফিরিয়ে দেবার জন্যই ফকিরকে পাঠিয়েছেন ভগবান। সসম্মানে ঘরে তুলে বসালো সে ফকিরকে। থালা ভর্তি কলা, মাখন আর শরবতের নৈবেদ্য এনে ভক্তি ভরে রাখল সে ফকিরের পায়ের কাছে। মাটিতে মাথা ঠেকিয়ে বলল, ঠাকুর, এই সামান্য দানটুকু নিয়ে কৃতার্থ করুন অধমকে। কৃতার্থ করল ফকির কান্তকে। এরপর বহু 3 দিন পেরিয়ে গেল, কিন্তু কলা বাগান ছেড়ে নড়ার নাম করল না সংসার ত্যাগী ফকির। যাওয়ার দরকারই বা কি? বিনে পয়সায় অমন খাওয়া আর সেবা যত্ন পেলে কেই বা সে জায়গা ছেড়ে যেতে চায়।
অতএব স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিল ফকির। কান্তকে ডেকে একদিন বলল সে, দেখ কান্ত, অনেক কিছুই তো করলি আমার জন্য, এবার ছোট্ট আর একটা কাজ কর। তোর ঘরে বেশ বসে সাধন ভজন করতে তো আমার অসুবিধে হয়, কলাবাগানের মধ্যেই আমাকে আর একটা ছোট্ট ঘর তুলে দে। কে জানে, আমার মন ভালো থাকলে একটা বড় দিয়ে বসতে পারি তোকে। ফকিরের কথা শুনে খুশিতে আত্মহারা কান্ত বুঝতে পেরেছে সে তার বর পাবার সময় এসে গেছে। কলাবাগানের আরও কয়েকজন ইরিলা উপজাতীয়র সাহায্যে একটা ঘর তুলে দিল সে ফকিরকে। কয়েকদিন যেতে না যেতেই সবাই লক্ষ্য করল কেমন যেন অদ্ভুত এই ফকির সাহেবটির ধরন ধারণ। সাঁঝ হবার সঙ্গে সঙ্গে কুঁড়ে ঢুকে দরজা বন্ধ করে দেয় ফকির। বাঁশের বেড়ার ফাঁক দিয়ে দেখা যায় গভীর রাত পর্যন্ত টিম টিম করে প্রদীপ জ্বলছে তার কুঁড়ের ভেতর। কখনো কখনো সারা রাত ধরেই জ্বলে সে আলো। ঘরের ভেতর আলো জ্বালিয়ে সারা রাত কী করে ফকির দেখার জন্য একদিন বেড়ার ফাঁক দিয়ে উঁকি মারল একজন ইরিলা। আশ্চর্য, ঘর খালি, কোথায় ফকির? হাতে নাতে ধরার ইচ্ছেটা ত্যাগ করতে না পেরে ঘরের কাছেই কলাবাগানে ঘাপটি মেরে লুকিয়ে বসে থাকলো লোকটা। অনেকক্ষণ কেটে যাবার পর হঠাৎ ফকিরের কুঁড়ের পেছন থেকে গর্জন করে উঠল একটা বাঘ। চমকে উঠল লোকটা, আতঙ্কিতভাবে বসে পালাবার মতলব করছে। এমন সময় দেখল সে কুঁড়ের পেছন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে স্বয়ং ফকির। ভোর হতেই এই অদ্ভুত সংবাদটা ছড়িয়ে পড়ল কলাবাগান এবং তার আশেপাশের সমস্ত ইরিলা উপজাতীয়দের মাঝে। শুরু হলো জল্পনা কল্পনা। অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন এই লোকগুলো ধরেই নিল সাংঘাতিক অলৌকিক ক্ষমতার অধিকারী ওই ফকির। নিশুতি রাতে একা একা বাঘের কাছে যেতেও ভয় পায় না সে। এই ঘটনার পর থেকে প্রায় রাতের বেলা ফকিরের কুঁড়ের কাছে, এমনকি সারা কলাবাগানেই বাঘের ডাক শোনা যেতে লাগলো। ডাক শুনে বোঝা গেল বাঘটা মদ্দা। কলাবাগানের সবখানেই, বিশেষ করে ফকিরের কুঁড়ের চারপাশে বাঘের পায়ের টাটকা ছাপ পাওয়া যেতে লাগলো। আর অমাবস্যার রাতে যেন পুরোপুরি ক্ষেপে ওঠে বাঘ। সেদিন তার গর্জনে ঘুমানোই দায় হয়ে পড়ে কলাবাগানের লোকেদের। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, দিনের বেলায় কিন্তু কখনোই দেখা যায় না বাঘটাকে। ইরিলা উপজাতীয় ছাড়াও আরও অন্য উপজাতীয় কুলি কামিনে পূর্ণ ছিল তখন ওই এলাকা। কাঠ, বাঁশ, তেঁতুল ইত্যাদি সংগ্রহের কাজে লাগানো হয়েছিল তাদের। কলাবাগান ছাড়িয়ে বনভূমির কাছে ঘাস বনে গবাদি পশু চড়াতে নিয়ে যেত ইরিলারা। এই গবাদি পশুগুলোর মালিক ছিল উটকামণ্ডের বর্গা জমিদাররা। রোজই এই ঘাসভূমিতে চোখে পড়তে থাকলো ইতস্তত বিক্ষিপ্ত বাঘের পায়ের ছাপ। স্বাভাবিকভাবেই ভয়ঙ্কর এক বাঘের আক্রমণের আশঙ্কায় দিন কাটতে থাকলো ইরিলাদের। দিনের বেলাতেই ছাড়া থাকে গরু মোষের পাল, অতএব আক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে দিনের বেলাতেই। কিন্তু উল্টো কাজ করলো বাঘটা। একদিন রাতের বেলা হানা দিয়ে বসলো সে পশুর খোয়ারে। খুব ঘন করে বসানো 5 ফুট উঁচু কাঠের খুঁটি দিয়ে তৈরি এই খোয়ারগুলো। বাইরেটা আবার ঢেকে দেওয়া হয়েছে কাঁটা লতা দিয়ে। বুদিয়া নামে একজন ইরিলা হঠাৎ একদিন খেয়াল করলো বাদামি রঙের মোটাসোটা দুধেল গাইটা নিখোঁজ হয়েছে তার খোয়ার থেকে। অথচ কাঠের খুঁটি যেমন ছিল তেমনই আছে, আর খোয়ারের চারপাশের নরম মাটিতে ছড়িয়ে আছে এক বিশাল পুরুষ বাঘের থাবার ছাপ। পরীক্ষা করে ব্যাপারটা বুঝে ফেলল হঠাৎ বুদিয়া। চারপাশে ঘুরে দেখে খোয়ারের যে জায়গায় খুঁটি সবচেয়ে নিচু, সেখান দিয়েই বেড়া টপকে ভিতরে ঢুকেছে বাঘটা। তারপর গরুটাকে কাঁধে নিয়ে অনায়াসে বেরিয়ে গেছে বাইরে। খোয়ারের ভেতরেও পাওয়া গেল বাঘের পায়ের ছাপ। এক জায়গায় রক্তের দাগও পাওয়া গেল। দেখে শুনে মনে হলো সাধারণের চাইতে অনেক বড় বাঘটা, না হলে অত বড় গরুটাকে কাঁধে নিয়ে বেড়া ডিঙিয়ে বেরিয়ে যাওয়া সহজ কথা নয়। খুব অল্প সময়ই কুলিদের মাঝে কথাটা ছড়িয়ে দিল বুদিয়া। ব্যাস, সঙ্গে সঙ্গে যার যার খোয়ারের খুঁটি উঁচু করতে শুরু করে দিল ইরিলারা। এই বেড়ার কাজ চলতে থাকাকালীন পরপর আরও 4 বার আক্রমণ চালালো বাঘটা। প্রতিবারই আক্রমণ করে রাতের বেলা এবং একই পদ্ধতিতে। শুধু গরু ছাড়া আর কিছু ধরে না বাঘ। মোষের ধারে কাছেও ঘেঁষে না সে।
গরুর তুলনায় মোষ অনেক ভারী বলে বই নিয়ে যাওয়ার অসুবিধের জন্যেই হয়তো। দারুণ উত্তেজনা দেখা দিল ইরিলাদের মাঝে। বনে জন্মগ্রহণ করেছে, তারা বনেরই মানুষ। বাঘ আর চিতারা এসে মাঝে মধ্যেই হামলা চালায় গবাদি পশুর ওপর, এটা ওদের কাছে নতুন নয়। মানুষ খেকো দেখেও অভ্যস্ত ওরা, কাজেই এইসব মাংসাশী প্রাণীর স্বভাব চরিত্র ওদের মুখস্থ। সাধারণত দিনের বেলায় আক্রমণ চালায় বাঘ বা চিতা, এমনকি মানুষ খেকো হলেও। কিন্তু এই প্রথম এক অদ্ভুত বাঘকে দেখল ওরা, যে শুধু রাতের আধারে গা ঢাকা দিয়েই চলাফেরা করে। আরও আশ্চর্যের ব্যাপার, বাঘের অস্তিত্বের জ্বলজ্যান্ত প্রমাণ থাকা সত্ত্বেও জানোয়ারটাকে তারা চোখে দেখল না একবারও। বাঘটার উল্টোপাল্টা কাজ কারবারে ক্রমশ ভয় পেতে শুরু করলো স্থানীয় লোকেরা। কানাঘুষা হতে হতে আর এক ভয়ঙ্কর সম্ভাবনা দৃঢ়বদ্ধ হতে থাকলো তাদের মনে। বাঘটার সাথে হয়তো কোনো সম্পর্ক আছে ফকিরের। শেষে এমন হলো, কলাবাগান থেকে মহীশূরের সীমানা পর্যন্ত এলাকায় 10-12 ফুট উঁচু করে দেওয়া হলো প্রতিটি খোয়ারের খুঁটি। এরপর বাঘ কী করে দেখার জন্য অপেক্ষা করতে থাকলো ইরিলারা। এরপরেও ঘটনা ঘটালো বাঘটা, আর তাতে আতঙ্কে দিশেহারা হয়ে পড়ার দশা হলো তাদের। বাঘটা উৎপাত শুরু করার আগে থেকেই প্রায়ই কলাবাগানে এসে গাছ ভেঙে আর খেয়ে তছনছ করে দিয়ে যেত একটা হাতি। হাতি মারা বেআইনি বলেই এতদিন চুপ করেছিল কান্ত, কিন্তু শেষ পর্যন্ত হাতির অত্যাচারে আর টিকতে না পেরে এক রাতে জানোয়ারটাকে গুলি করে মারার সিদ্ধান্ত নিয়ে গাদা বন্দুক হাতে বাগানে লুকিয়ে বসে রইল সে রাতে হাতি এলো না, কিন্তু তার বদলে এসে হাজির হলো একটা বাঘ। প্রথমে বাঘের গর্জন শুনতে পেল কান্ত, ক্রমেই কাছে এগিয়ে আসছে বাঘের ডাক। একটু পরে দেখল কান্ত একটা জানোয়ার খুব সাবধানে মন্থর পদে এগিয়ে আসছে তার দিকে। আবছা চাঁদের আলোয় বাঘ চিনতে ভুল করল না কান্তর অভিজ্ঞ চোখ। বাঘটা আর একটু এগিয়ে আসতেই গাদা বন্দুক তুলে নিশানা করে গুলি করল সে। গুলি লাগলো কিনা বোঝা গেল না, কিন্তু ভয়ঙ্কর গর্জন করে চোখের পলকে কলাবাগানের আড়ালে ছুটে পালালো বাঘ। সেদিনকার মতো হাতি শিকারে ইস্তফা দিয়ে ঘরে ফিরে এলো কান্ত। অন্যান্য দিনের মতোই প্রাতঃকালীন নৈবেদ্য সাজিয়ে নিয়ে ফকিরের কুড়েতে এসে হাজির কান্তর 17 বছরের ছেলেটা। তখনও ঘুম থেকে উঠেনি ফকির। কুড়ের বন্ধ দরজার গায়ে ধাক্কা দিয়ে ফকিরকে জাগাতে গিয়েই হঠাৎ দাগটা চোখে পড়ল ছেলেটার, রক্তের দাগ। ফকিরের দরজার সামনে মাটিতে শুকিয়ে কালচে হয়ে আছে কয়েক ফোঁটা রক্ত। একটু ঘাবড়ে গেল ছেলেটা। 7-5 ভেবে আবার ধাক্কা দিল সে কুড়ের দরজায়। জড়িত গলায় ভেতর থেকে উত্তর দিল ফকির, অসুস্থ হয়ে পড়েছে সে, তাই আজ সকালবেলা আর কিছু খাওয়ার ইচ্ছে নেই তার। বারবার জানতে চাইল ছেলেটা কি অসুখ ফকিরের, তার সাহায্যের দরকার আছে কিনা। তার দরজায় রক্তের দাগ দেখা যাচ্ছে, সুতরাং সে আহত হয়েছে কিনা। ক্ষেপে গেল ফকির। ছেলেটাকে চলে যাবার জন্য জোর ধমক লাগালো সে। বিন্দুমাত্র দেরি না করে বাড়িতে ছুটল ছেলেটা। ছেলের মুখে সব কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল কান্ত। আগের রাতের ঘটনায় এমনিতেই ঘাবড়ে গিয়েছিল সে। ফিরে এসে তার বউকে ছাড়া আর কাউকে জানায়নি কথাটা। এখন ছেলের মুখ থেকে সব কথা শুনে রীতিমতো ভয় পেল কান্ত। সঙ্গে সঙ্গে রহস্য উদ্ঘাটনের জন্য ফকিরের কুড়েতে ছুটল সে। কুড়ের কাছে পৌঁছেই থমকে দাঁড়ালো কান্ত। সত্যি, কুড়ের দরজার কাছে মাটিতে শুকিয়ে কালচে হয়ে আছে বেশ কয়েক ফোঁটা রক্ত। বেড়ার ফাঁকে চোখ রেখে ভেতরে উকি দিতে যাবে সে, এমন সময় খুলে গেল কুড়ের দরজা। চমকে উঠে মাথা তুলে দেখল কান্ত, থমথমে গম্ভীর মুখে দরজায় দাঁড়িয়ে আছে ফকির। তার বাঁ হাতের একটু ওপরে ব্যান্ডেজের মতো ন্যাকড়া জড়ানো, তাতে লেগে আছে রক্তের দাগ। দেখে শুনে তো হার্ট ফেল করার জোগাড় কান্তর। কোনো মতে আমতা আমতা করে বলল কান্ত, ছেলের মুখে শুনলাম আপনার শরীর খারাপ, তাই নিজেই দেখতে এলাম। তা কোনো কিছুর দরকার আছে কি বাবা? আছে হারামজাদা, দাঁতে দাঁত চেপে উত্তর দিল ফকির। তোর সর্বনাশ দেখার বাকি আছে। কি লাগবে না লাগবে বেড়ার ফাঁক দিয়ে দেখেছিলি নাকি? আমার মেজাজ আরও খারাপ হওয়ার আগে ভাগ এখান থেকে।
বলেই কান্তর ভ্যাবাচ্যাকা খাওয়া মুখের উপর সশব্দে দরজা বন্ধ করে দিল ফকির। কাল বিলম্ব না করে সেখান থেকে ছুটে পালালো কান্ত। দিন সাতেক বাদে আবার একটা খোয়ারে হানা দিল বাঘটা। উঁচু বেড়া টপকে ভিতরে ঢুকার পর একটা গরুও মারল সে, কিন্তু খোয়ারের বেড়া আগের চেয়ে দ্বিগুণ উঁচু হওয়ায় গরুটাকে নিয়ে বেরোতে পারল না বাঘ। তাই খোয়ারের ভেতরই মরা গরুটা ফেলে রেখে চলে গেল সে। এর দিন কয়েক পরেই ঘটল একটা সাংঘাতিক ঘটনা। ঘাসবনে মোষ চড়াচ্ছিল একটা রাখাল। সাঁঝ হয়ে আসছে, বাড়ি ফেরা দরকার। মোষগুলোকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে সে। এমন সময় হঠাৎ ঘাসবনের ওপাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে রাখাল বালকটার উপর ঝাঁপিয়ে পড়ল একটা বিশাল বাঘ। কোনো মতে বাঘের হাত এড়িয়ে এক ছুটে মোষের পালের মাঝখানে ঢুকে পড়ল ছেলেটা। বাঘও পিছু নিল তার, কিন্তু দ্বিতীয়বার ছেলেটাকে ধরার আগেই তাকে ঘিরে ব্যূহ রচনা করে ফেলল মোষের দল। তারপর শিং নিচু করে একসাথে ঝাঁপিয়ে পড়ল বাঘের ওপর। অবস্থা বেগতিক দেখে চলে গেল বাঘটা। সারা রাত ওই ঘাসবনেই পড়ে থাকলো আহত ছেলেটি। সারাটা রাতই পাহাড়ে দিল তাকে মোষের দল। ছেলেটির খোঁজ করতে করতে পরদিন সকালে এসে ঘাসবনে পৌঁছলো কয়েকজন পশুপালক, কিন্তু অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে। উটকামণ্ড হাসপাতালে যাবার আগেই মারা গেল ছেলেটি। দিন কয়েক পরেই ঘটল আর একটা দুর্ঘটনা। সাঁঝের বেলা বুনো পথ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল একজন ইরিলা, মাথায় ঘাসের বোঝা। হঠাৎ এক জায়গায় পথের পাশের ঘাসের জঙ্গল থেকে বেরিয়ে উড়ে পালালো একটা ময়ূরী। লোকটা মনে করলো ঘাসবনের ওইখানটায় বোধহয় বাসা বেঁধেছে ময়ূরীটা, খুঁজলে ডিম চাই কি বাচ্চাও পাওয়া যেতে পারে। মাথা থেকে ঘাসের বোঝাটা নামিয়ে রেখে সেদিকে এগিয়ে গেল সে। ময়ূরীটার বেরিয়ে আসার জায়গায় পৌঁছেই কিন্তু থমকে দাঁড়ালো লোকটা। চোখ কপালে উঠল তার। ঠিক সামনেই ঘাসবনের ভেতরে বসে আছে একটা বাঘ। চকিতে ঘুরে দাঁড়িয়েই ছুটল লোকটা, কিন্তু কয়েক ফুট যাবার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ। লোকটাকে মারার পর সেখানে বসেই কিছুটা মাংস খেয়ে অবশিষ্টাংশ ফেলে চলে গেল বাঘটা। গরু খেকো থেকে মানুষ খেকোতে রূপ নিল সে এইভাবেই। পরদিন সকালে ইরিলাটাকে খুঁজতে বেরিয়ে অর্ধভুক্ত লাশটা উদ্ধার করল গ্রামের লোকে। তাদের এতদিনকার আশঙ্কা আর ভয় পরিণত হলো আতঙ্কে। জোর গুজব শুরু হয়ে গেল এ নিয়ে। কে যেন বলে বসলো এ সবই ওই ফকিরের কাণ্ড, বাঘের সঙ্গে বন্ধুত্ব নেই ওর। আসলে ও নিজেই মাঝে মাঝে মানুষ থেকে বাঘের রূপ নিয়ে এ সমস্ত অঘটন ঘটিয়ে চলেছে। আরও একটা কারণে তাদের ধারণা বদ্ধমূল হলো, যে লোকটা মারা গেছে বাঘের হাতে সে নাকি প্রায়ই ফকিরের কুড়েতে উকি মারত। নিজের গোপন রহস্য ফাঁস হয়ে যাবার আগেই বাঘ হয়ে লোকটাকে মেরে ফেলেছে ফকির। গোপন বৈঠকে বসলো ইরিলারা। তারা ঠিক করলো এর একটা বিহিত না করলে আর চলছে না। তাই দল বেঁধে একদিন হাজির হলো সবাই ফকিরের কুড়ের সামনে। মাটিতে লুটিয়ে পড়ে ফকিরের পা জড়িয়ে ধরে অনুনয় করে বলল, কান্ত, দয়া করে এবারকার মতো আমাদের রেহাই দিন বাবা। মাংস না পেলে যখন অসুবিধে হয় আপনার, কারুম্বা এলাকায় চলে গেলেই পারেন। ওখানে প্রচুর গরু ছাগল আছে বর্গাদারদের। চাই কি ইচ্ছে হলে দু একজন বর্গাদারকেও খেয়ে দেখতে পারেন। মন দিয়ে কান্তর কথা শুনল ফকির। তারপর বলে দিল ওদিকে যাবার ইচ্ছে তার নেই, তবে খাবার ছাড়াও যদি মাসে 100 টাকা করে দেয় তাকে ইরিলারা, তাহলে মাংস না খাওয়ার ব্যাপারটা বিবেচনা করবে সে। ইরিলারা গরিব, মাসে 100 টাকা করে দেওয়া তাদের পক্ষে বেশ কঠিন কাজ। তবুও রাজি হলো তারা। আর ফকিরের কথায় নিঃসন্দেহ হলো যে সেই আসলে বাঘের রূপ ধরে পশু আর মানুষ হত্যা করে বেড়ায়। ফকিরের কথায় রাজি হলেও কিন্তু সব টাকা একেবারে পরিশোধ করতে পারল না ইরিলারা। এতে ক্ষেপে গিয়ে তাদেরকে যথেষ্ট গালমন্দ করল ফকির। ঠিক 4 দিন পর আর একটা লোক মারা গেল বাঘের হাতে। আশ্চর্যের ব্যাপার, ফকিরকে টাকা দেবে বলে যারা প্রতিজ্ঞা করেছিল কিন্তু দিতে পারেনি, সে তাদেরই একজন।
ওই মানুষখেকো বাঘটির কথা প্রথম অ্যান্ডারসনকে চিঠি লিখে জানালেন তার এক ঘনিষ্ঠ বন্ধু মিস্টার মার্টিন মার্সেল। মানুষখেকো বাঘ বা চিতার নাম শুনলেই হাতে যত কাজই আসুক একপাশে সরিয়ে রেখে বেরিয়ে পড়েন অ্যান্ডারসন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। শিকারের সাজ সরঞ্জাম নিয়ে ভালাই থথু অর্থাৎ সেই বিশাল কলাবাগানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন তিনি। যে কোনো রোমাঞ্চকর শিকার কাহিনী শিকারীর মুখ থেকে শুনলেই বেশি মজা, সুতরাং শিকারী কেনেথ অ্যান্ডারসনের মুখ থেকেই শুনুন আসল গল্পটা। ভালাই থতু পৌঁছে ফকিরের কথা প্রথম শুনলাম আমি আমার পথ প্রদর্শক বৃদ্ধ বুড়ার কাছে। নির্জন শীতের রাতে বনের ভেতরে বিশাল এক আম গাছের নিচে জ্বালানো অগ্নিকুণ্ডের পাশে বসে এই কাহিনীটা আগাগোড়া আমাকে শোনালো বুড়া। দূর থেকে তখন ভেসে আসছে বুড়ো হাতির বাঁশঝাড় ভাঙার শব্দ। গল্প শুনতে শুনতেই আগুনের মাঝে ফেলে দিচ্ছিলাম দু একটা শুকনো কাঠ। গল্প বলতে বলতে মাঝে মাঝেই ভীত দৃষ্টিতে পেছনে তাকাচ্ছিল বুড়া। কারণ জিজ্ঞেস করে জানলাম ফকির নাকি অলৌকিক উপায়ে সবই দেখতে পায় ও শুনতে পায়। বুড়া যে আমাকে গল্প শোনাচ্ছে তাও নাকি শুনতে পাচ্ছে ফকির। ঠিক সেই সময় যেন বুড়ার কথার যথার্থতা রক্ষা করতেই আশপাশের বন জঙ্গল কাঁপিয়ে গর্জন করে উঠল একটা বাঘ। বাঘের গর্জন শুনে আতঙ্কে ঠকঠক করে কাঁপতে থাকলো বুড়া। প্রায় কোকিয়ে উঠে বলল সে, শুনছো সাহেব, আমাদের কথা ঠিক শুনতে পেয়েছে ফকির, আর তাই আমাদেরকে শাসাতে এসেছে সে। আন্দাজ করলাম বড়জোর 1 ফার্লং দূরে ঘেরা সেই বনের চারপাশে ঘোরাফেরা করছে বাঘটা। অনুভব করলাম আমার ঘাড়ের কাছ থেকে মেরুদণ্ড বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে একটা ঠান্ডা ভয়ের স্রোত। ঘামতে শুরু করেছে সমস্ত শরীর। নিজেকে ভীতু মনে করি না আমি। মানুষখেকো বাঘের ডাকও এর আগে অনেক শুনেছি, কিন্তু তবুও ভয় পাচ্ছি কেন? তবে কি ইরিলাদের কুসংস্কার আর ভয় ঢুকতে শুরু করেছে আমার মনেও? মনে মনে নিজেকে একটা ধমক লাগালাম। মানুষখেকো শিকার করতে এসে এরকম ভয় পেলে নিজেই বাঘের শিকার হয়ে যাবার সম্ভাবনা আছে। বুড়াকেও বোঝাতে চেষ্টা করলাম বাঘটা আসলে বাঘই, মানুষ কখনো বাঘ হতে পারে না। গুলি ভরা .450 বোরের রাইফেলটা 2 হাঁটুর মাঝে টেনে নিয়েছিলাম নিজের অজান্তেই। এখন সেটা ডান হাতে ধরে রেখে বাঁ হাতে টিন ব্যাটারির টর্চটা তুলে বোতাম টিপলাম। আগুনের উজ্জ্বল শিখায় ম্লান দেখালো টর্চের আলোর বৃত্তটা। টর্চের আলোয় একবার দেখে নিলাম চতুর্দিকটা, কিন্তু কোথাও কিছু চোখে পড়ল না। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর আবার গর্জন করে উঠল বাঘটা। এবার নদীর এপারে, আমাদের ঠিক পেছনে। ইতিমধ্যেই নদী পেরিয়ে এলো বাঘটা। নিভু নিভু হয়ে এসেছে আগুনের কুণ্ডটা। আরও কয়েকটা শুকনো কাঠ তাতে ফেলে দিতে আবার দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ক্রমশ ফুরিয়ে আসছে আমাদের কুড়িয়ে আনা কাঠের স্তূপ। বাকি রাতটা চলবে কিনা সন্দেহ। এখন আর কোনো সারা শব্দ নেই আশেপাশে। একদম চুপ করে আছে বনভূমি। অসহ্য লাগছে ওই একটানা নিস্তব্ধতা। এর চেয়ে বাঘটা ডাকলে অনেক ভালো ছিল, অন্তত বোঝা যেত কোথায় আছে মানুষখেকোটা। বাতাসে শুকনো পাতা নড়ার মৃদু খসখস শব্দ হলেও চমকে উঠছি। মনে হচ্ছে আমাদেরকে লক্ষ্য করে চুপি চুপি এগিয়ে আসছে বাঘটা, যে কোনো মুহূর্তে লাফ দিয়ে পড়বে ঘাড়ে। রাইফেলটা বাগিয়ে ধরে আচমকা আক্রমণের অপেক্ষায় প্রস্তুত হয়ে রইলাম। একেবারে চুপ করে গেছে বুড়া। কথা বলা তো দূরের কথা, শ্বাস ফেলতেও যেন ভয় পাচ্ছে সে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নীরবতা ভাঙল একটা সম্বর হরিণ। নদীর পাড় থেকে ডেকে উঠল ওটা। তারপর কয়েক সেকেন্ড পরপরই ডেকে চলল হরিণটা। মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে সে। কয়েক মিনিট পর চেঁচাতে শুরু করলো একপাল বুনো হাতি। বোঝা যাচ্ছে বাঘটার উপস্থিতি টের পেয়ে গেছে সবাই। বোধহয় আমাদেরকে ঘিরেই হাঁটাহাঁটি করছে বাঘটা। আগুনের ভয়ে কাছে এগোতে পারছে না। হঠাৎ করেই নদীর ধার থেকে বেশ ভেসে এলো একটা তীক্ষ্ণ আর্ত চিৎকার। সতর্ক হওয়ার সুযোগও পায়নি সম্বরটা। কোনো অন্ধকার ঝোপের ভেতর
হঠাৎ করে এই ভাগ্যাহত জানোয়ারটার ওপর লাফিয়ে তার ঘাড় মটকে দিয়েছে বাঘ। তারপর আবার নিস্তব্ধতা। আগুনের কাছে ভূতের মতো বসে রইলাম দুজনে মাঝরাত অবধি। মাঝে মধ্যে শোনা যাচ্ছে হাতিদের ডালপালা ভাঙার শব্দ। ঠিক এই সময়ে কৃষ্ণপক্ষের ঘোলাটে চাঁদ উঠল। বনের ওপর থেকে দূর হয়ে গেল নিকষ কালো অন্ধকার। আবছা আলোয় আরও রহস্যময় দেখাচ্ছে বনভূমিকে। প্রেতপুরী যেন এটা। অকারণেই ছমছম করে উঠছে গা। আগুনের পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়েছে বুড়া। বাকি রাতটা ঘুমিয়েই কাটিয়ে দিল সে। ভোর হলো এক সময়। আমার কাছে মনে হলো যুগ যুগ ধরে আগুনের পাশে বসেছিলাম আমি। একটা রাতকে এত দীর্ঘ আর কখনো মনে হয়নি আমার। ভোর হতেই উপত্যকার দিক থেকে ভেসে এলো ময়ূরের কর্কশ চিৎকার। মৃত বনভূমি যেন হঠাৎ করেই আবার জ্যান্ত হয়ে উঠল। বনমোরগের ডাক আর অন্যান্য পাখির কলকাকলিতে মুখরিত হলো সকাল। গাঢ় সবুজ থেকে ক্রমশ ফিকে হতে শুরু করলো পূবের আকাশ, তারপর হালকা গোলাপি। একটু পর সে রঙও মুছে গিয়ে সারা আকাশ ছেয়ে গেল কুসুম রঙে। বারবার রং পাল্টাতে পাল্টাতে বোধহয় বিরক্ত হয়ে আড়মোড়া ভেঙে হঠাৎ করেই পাহাড়ের ওপর থেকে বেরিয়ে এলো টকটকে লাল সূর্য। সারা রাতের অনিদ্রা আর স্নায়ুর ওপর প্রচণ্ড অত্যাচারে এখন ঘুমে জড়িয়ে আসছে আমার দু চোখ। ফ্লাস্ক খুলে চা ঢেলে চুমুক দিলাম। পকেট থেকে খুলে বের করলাম ম্যাস্টেলের দেওয়া স্যান্ডউইচ। খেতে খেতে হঠাৎ করেই ফকিরের উপর দারুণ রাগ হলো আমার। বেটা ভণ্ড ওই সরল সোজা রোগগুলোকে ঠকিয়ে আর ভয় দেখিয়ে যা খুশি করে যাচ্ছে, কিন্তু আর তা চলতে দেব না আমি। ঠেলে ঘুম ভাঙালাম বুড়ার। ও উঠে বসতেই বললাম, আসলে তুমি একটা হদ্দ বোকা বুড়া, আর তোমার গায়ের লোকগুলোও তাই। না হলে একটা জোচ্চোর ফকিরের ভণ্ডামি বুঝতে পারো না? আস্তে কথা বলো সাহেব। এতক্ষণ পর্যন্ত ওনার রাগ শুধু আমার উপর ছিল, এখন তুমিও সেই দলে এসে পড়লে। সুযোগ পেলে এই বাঘ হয়ে তোমার ঘাড় মটকাবে ফকির। এদিক ওদিক তাকাতে তাকাতে ভয়ে ভয়ে বলল বুড়া। কচু করবে ও আমার। রেগে গিয়েই বললাম আমি, চলো তোমার ফকিরের সাথে এখনই দেখা করছি আমি, দেখি কত ক্ষমতা ওই ব্যাটার। ফকিরের কুরের সামনে এসে বেশ রুক্ষ স্বরেই ডাক দিলাম, কোথায় গেলে হে ভাপুস সাধু পুরুষ, বেরিয়ে এসো তো দেখি তোমার চেহারাখানা। সঙ্গে সঙ্গে খুলে গেল দরজা। যেন আমার ডাকের অপেক্ষাই করছিল ফকির। পরনে জাফরানি রঙের আলখাল্লা, গলায় দামি অম্বরের মালা, বুদ্ধিদীপ্ত চোখ দুটোতে দৃঢ় আত্মবিশ্বাস। আমার চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল ফকির, এসে গেছো। এইমাত্র উঠলাম আমি ঘুম থেকে। কাল রাতে আগুনের ধারে বসে থাকতে দেখেছি তোমাদের। ভেবেছিলাম একজনকে ধরে খাই, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে সম্বরটাকেই খেলাম। কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম আমি। বলছে কি বেটা? কথা শুনে তো মনে হচ্ছে না বিন্দুমাত্র বাড়িয়ে বলছে ফকির। কিন্তু যে যাই বলুক, কিছুতেই বাঘের রূপ নিতে পারে না একটা মানুষ। কিন্তু কাল রাতের ঘটনা যা বলছে তাতে মনে হচ্ছে সম্পূর্ণ দৃশ্যটা ঘটেছে তার চোখের সামনে। তাহলে ফাঁকটা কোথায়? বুঝতে না পেরে গিয়ে ক্ষেপে বললাম, আসলে দারুণ মিথ্যেবাদী লোক তুমি সাধু বাবা, এবং ভণ্ড। জঙ্গলের অধিবাসী এই সরল লোকগুলোকে যা ইচ্ছে তাই বলে ধোঁকা দিতে পারো তুমি, কিন্তু আমাকে তা বিশ্বাস করাতে পারবে না কিছুতেই। শব্দ করে হেসে উঠল ফকির। শিকারীর অত রাগ ভালো না বলেই হঠাৎ মুখের ভাব বদলে গেল তার। গলার স্বরও পাল্টে গেল। কর্কশ গলায় চেঁচিয়ে উঠল সে, হুঁশিয়ার থেকো সাহেব, দেখো শিকার করতে এসে নিজেই না আবার শিকারে পরিণত হও। ফকিরের গালে প্রচণ্ড জোরে একটা চর কষানোর অদম্য ইচ্ছেটা বহু কষ্টে দমন করে দাঁতে দাঁত চেপে বললাম, তুমিও একটু হুঁশিয়ার হয়েই চলো। কায়দা মতো আমার রাইফেলের সামনে পেলে ট্রিগারটা টিপে দিতে দ্বিধা করব না আমি। তার আগেই বাঘের মুখে প্রাণ হারাবে তুমি, বলেই মুখের ওপর সশব্দে দরজা বন্ধ করে দিল ফকির। বুড়াকে নিয়ে ফিরে এলাম। কুড়ে থেকে আধ ফার্লং টাক দূরে এসে টাটকা বাঘের পায়ের চিহ্ন চোখে পড়ল।
যেখানে রাত কাটিয়েছিলাম সেই আম গাছতলায় ফিরে এসে বিছানা পেতে একটু ঘুমোবার চেষ্টা করলাম। ঘুমের ঘোরে স্বপ্ন দেখলাম সন্ন্যাসীর মাথাওয়ালা একটা বাঘ দাঁত বের করে হাসতে হাসতে এগিয়ে আসছে আমার দিকে। সত্যি বলতে কি, যতই অবিশ্বাস করি না কেন, রীতিমতো ভাবিয়ে তুলেছে আমাকে ফকিরের কথাবার্তা। কি করে জানলো গত রাতে আমি বনে ছিলাম বুড়াকে নিয়ে? কি করে জানলো সে একটা সম্বরকে বাঘে মেরেছে? কথাটা কি কেউ বলেছে তাকে, নাকি নিজেই আশেপাশে লুকিয়ে থেকে প্রত্যক্ষ করেছে ঘটনাগুলো? যদি কেউ বলে থাকে, তাহলে কে তার সেই সংবাদদাতা? মানুষ খেকোর পেছনে পেছনে রাতের বেলা নিরস্ত্র হয়ে ঘুরে বেড়ানো আত্মহত্যার সামিল, এটা কি জানা নেই ওই সংবাদদাতা বা ফকিরের? আন্দাজ করলাম কোনো সংবাদদাতার কাছে শোনেনি, নিজেই আড়ালে লুকিয়ে থেকে আমাদেরকে দেখেছে ফকির। সম্বরটাকে বাঘে মারার আওয়াজও শুনেছে, এবং তাই যদি হয় অত্যন্ত দুঃসাহসী সে, কথা স্বীকার করতেই হবে। পরিষ্কার বুঝলাম সুযোগ সন্ধানী এক অত্যন্ত ধূর্ত লোক এই ফকির। সরলমনা ইরিলাদের দুর্বলতার সুযোগ নিয়ে সে ফাঁকি দিয়ে চলেছে তাদের। কান্তবাঘটাকে গুলি করার সময় যেভাবেই হোক আড়াল থেকে ঘটনাটা দেখেছে ফকির। তারপর ফিরে এসে নিজেই নিজের হাত কেটে ব্যান্ডেজ বেঁধে সকালে দেখিয়েছে কান্তকে। সে জানে একবার ওই ইরিলাদের মনে ভয় ধরিয়ে দিতে পারলে সারা জীবন এই এলাকায় রাজার হালে কাটবে তার কাজ প্রায় হাসিল করে এনেছে। এই সময় আমার অপ্রত্যাশিত আগমনে আশঙ্কিত হয়ে উঠেছে ফকির। বুঝতে পেরেছে সে ইরিলাদের মতো সহজে আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। তাই কথার জোরে ঘায়েল করে আর বাঘটার কার্যকলাপকে কাজে লাগিয়ে আমাকে ভয় দেখিয়ে তাড়াতে চাইছে এই এলাকা থেকে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই রহস্যের উদ্ঘাটন না করে এই এলাকা ছেড়ে কিছুতেই যাব না আমি। মানুষ খেকোটাকে মেরে ফেলতে পারলেই ফকিরের ভণ্ডামি লোকচক্ষে প্রকাশ করে দিতে আর বেশি কষ্ট হবে না। তারপর কি ঘটবে ভেবে হাসি পেল আমার। প্রথমেই ফকিরকে ধরে একচোট রাম ধোলাই দেবে ইরিলারা, তারপর ঘাড় ধরে তাকে বের করে দেবে কলাবাগানের বাইরে। এ কথা বেশ বুঝতে পারছি এত সুখের জায়গা কিছুতেই হারাতে চাইবে না ফকির, কাজেই আমাকে সরাতে চাইবে সে পথ থেকে। দরজা বন্ধ করার আগে তার চোখে যে দৃষ্টি দেখেছিলাম আমি, তার অর্থ দরকার হলে আমাকে খুন করতেও দ্বিধা করবে না সে। অতএব এখন দুই শত্রু আমার, একটা মানুষ খেকো বাঘ, অন্যটা মানুষ খেকো বাঘের চেয়েও ভয়ঙ্কর মানুষ। অতি হুঁশিয়ার হয়ে এখন আমাকে ফাঁদ পাততে হবে এই দুই শত্রুর জন্যেই। ফকিরের জন্য যে ফাঁদ পাতব তা ইরিলাদেরও জানতে দেওয়া চলবে না। ঠিক করলাম বাঘটাকেই শেষ করব আগে। বুড়ার সঙ্গে বসে চা খেয়ে বাঘের টোপের জন্য দুটো বাচ্চা মোষ কিনতে রওনা দিলাম এক মেষপালকের কাছে। কলাবাগানের কাছেই লোকটার বাড়ি। আগে থেকেই যে এতটা সতর্ক হয়ে থাকবে ফকির ভাবিনি। আশেপাশের সমস্ত লোকদের উপর তার প্রভাব খাটিয়ে বলে দিয়েছে ফকির কেউ যেন আমার কাছে মোষ বিক্রি না করে। অনেক রকমে তাদের বোঝাবার চেষ্টা করলাম যে ফকির আসলে একটা মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। বাঘটাকে মেরে আমি তাদের উপকার করতে চাইছি, অর্থাৎ নিজের স্বার্থে তাতে বাধা দিচ্ছে ফকির। কিন্তু কার কি? আমার কথা কেউ কানেই তুলল না। বলল ওই অলৌকিক ক্ষমতা সম্পন্ন বাঘকে চটানো মানেই ফকিরকে চটানো, কারণ দুজনই এক ও অভিন্ন। আর চটে গেলে ইরিলাদের নির্বংশ করে দেবে ফকির। দারুণ অসুবিধায় পড়লাম আমি। আশেপাশের আরও 3টে পল্লীতে ঘুরেও একই ফল পেলাম। শেষ পর্যন্ত ছাইরঙা দাড়িওয়ালা একজন বৃদ্ধ আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, মোষ সে বেচতো আমার কাছে, কিন্তু তাহলে গ্রামের সমস্ত লোক ক্ষেপে যাবে তার উপর। তবে আমি 5 মাইল দূরের গ্রাম মাসিনীগুড়িতে গেলে সেখানকার লোকদের কাছ থেকে মোষ কিনতে পারবো। সেদিন আর সময় নেই, কারণ তখন মাসিনীগুড়িতে গিয়ে মোষ কিনে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, অর্থাৎ একটা গোটা দিন আর রাত নষ্ট। কিন্তু উপায় নেই। অগত্যা সারাদিন ধরে শুকনো ডালপালা কুড়ালাম আমি আর বুড়া। সন্ধে থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত আগুনটাকে জিয়ে রাখতে হলে যথেষ্ট কাঠকুটো প্রয়োজন। সাঁঝ হবার আগেই সেই আম গাছের নিচে আগুনের কুণ্ড জেলে তার পাশে বসে পড়লাম আমি আর বুড়া।
আর একটু পর অন্ধকার গাঢ় হলেই সামনের আম, তেঁতুল আর মুথির অরণ্যে নিঃশব্দ পদসঞ্চারে ঘুরে বেড়াতে শুরু করবে মানুষ খেকোটা। আর আমাদের দিকে চেয়ে চেয়ে সুযোগ খুঁজবে কখন লাফিয়ে পড়া যায় ঘাড়ে। এখন থেকেই তা শুরু করেছে কিনা কে জানে। দারুণ রাগ হলো আমার ফকিরের ওপর। তার পরোক্ষ হস্তক্ষেপেই আজ রাতে টোপ বেঁধে বাঘের অপেক্ষায় বসতে পারলাম না। পাখির কলকাকলিতে মুখর হয়ে আছে বনভূমি। এরা সব দিনের পাখি, সাঁঝ হয়ে আসার সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে ঢুকবে। আর ওদের জায়গা তখন দখল করবে নিশাচর পাখির দল। সাঁঝ হয়ে আসতেই স্বাভাবিক নিয়মে বেরিয়ে এলো নিশাচর পাখিরা। শুরু হয়ে গেল তাদের কর্কশ চিৎকার, চুক চুক চুক, চুপ চুক চুক। অন্ধকারে গা ঢাকা দিয়ে নদীর ধার থেকে একসঙ্গে গলা মিলিয়ে ডেকে উঠল কয়েকটা নাইটজার। দূর থেকে ভেসে এলো রাত জাগা সারসের ডাক। ওদের পরপরই প্রায় মানুষের গলায় চেঁচিয়ে উঠল হার্ট বয় পাখি। চারদিক থেকে কান ঝালাপালা করে দিয়ে শুরু হয়ে গেল কোটি কোটি ঝিঝির ঐকতান। একটু পর হঠাৎ করেই ডাকাডাকি বন্ধ করে দিল সবাই। সমস্ত বন জুড়ে নেমে এলো এক অলৌকিক নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড পরই বুঝতে পারলাম এর কারণ। দক্ষিণে নদীর কাছাকাছি কোনো এক জায়গা থেকে ভেসে এলো সেই রক্ত পানি করা হুঙ্কার। পরপর 3 বার গর্জন করেই থেমে গেল বাঘটা। কয়েক সেকেন্ড নীরবতার পর আমাদের পশ্চিমে উটকামণ্ড থেকে মাসিনীগুড়ির দিকে চলে যাওয়া রাস্তাটার ধার থেকে ভেসে এলো এক বীভৎস অট্টহাসির শব্দ। চমকে উঠলাম। আতঙ্কে কাঠ হয়ে আছে আমার পাশে বসা বুড়া। রাইফেল আর টর্চটা হাতে নিয়ে এক লাফে উঠে দাঁড়ালাম আমি। মনে হচ্ছে বুঝতে পেরেছি আমি ব্যাপারটা। এত অল্প সময়ে নদীর ধার হতে ওই রাস্তা পর্যন্ত কিছুতেই পৌঁছাতে পারে না বাঘটা। এসব ফকিরেরই কারসাজি। টর্চের আলোয় পথ দেখে দেখে আমি বড় রাস্তাটায় গিয়ে উঠলাম। তারপর বাঁয়ে ঘুরে কলা বাগানের মধ্য দিয়ে ছুটতে ছুটতে হাজির হলাম ফকিরের কুড়ের সামনে। ঘর অন্ধকার, দরজাও বন্ধ। তার মানে আমার আগেই দৌড়ে এসে কুড়েতে ঢুকে পড়েছে ফকির। জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলাম কুড়ের দরজায়। ভেতরে আলো জ্বালাবার শব্দ হলো। কয়েক মুহূর্ত পরই দরজা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে ফকির। পরনে সামান্য একটি লেংটি ছাড়া আর কিছুই নেই। গলায় পুতির মালা। সরাসরি ফকিরের মুখের উপর টর্চের আলো ফেললাম। টর্চের আলো থেকে চোখ সরাবার কোনো চেষ্টাই করল না ফকির, বরং মুখে বিচিত্র হাসি ফুটিয়ে তুলে বলল, চমৎকার সাহেব, দেখছি বয়সের তুলনায় একটু জোরেই ছুটতে পারে, কিন্তু তাতে কি আর বাঘের আত্মার নাগাল পাওয়া সম্ভব? বয়সের তুলনায় তুমিও বেশ জোরেই ছুটতে পারো, নিজেকে সামলাবার চেষ্টা করে বললাম আমি। তবে বাঘের সাথে পাত্তাও পাবে না। রোজ এরকম করতে গেলে একদিন হয়তো বাঘের পেটেই চলে যাবে, অতএব হুঁশিয়ার। বলেই ফকিরের জবাবের প্রত্যাশা না করে ঘুরে দাঁড়াতেই ধাক্কা লেগে গেল বুড়ার গায়ের সাথে। আমগাছতলায় একা থাকার সাহস ছিল না তার, তাই আমার পেছন পেছন ছুটে চলে এসেছে। একরাশ বিরক্তি আর রাগ মনে চেপে রেখে আবার হাঁটতে লাগলাম বনের দিকে। বাঘের চিন্তা যতটা না করছি তার থেকে বেশি করছি ফকিরের চিন্তা। সুতরাং স্বাভাবিকভাবেই কাটাতে হলো আর একটা বিনিদ্র রাত। পরদিন সকালে ঘুম থেকে উঠেই মোষ কেনার জন্য রওনা দিলাম মাসিনীগুড়ির দিকে। বহু দরাদরির পর দুটো মোষের বাচ্চা আর একটা বাদামি রঙের ষাঁড় কিনতে পারলাম শেষ পর্যন্ত। পরপর দুরাত না ঘুমাতে পারায় ভীষণ ক্লান্তি লাগছে। কাজেই আমবাগানে ফিরে এসে গাছের গুড়িতে জানোয়ার 3টাকে বেঁধেই লম্বা হয়ে শুয়ে পড়লাম গাছের নিচে। ঘুম ভাঙল বিকেল 4টায়। বড় জোর আর ঘন্টা 2 থাকবে দিনের আলো। এই সময়ের মধ্যেই সেরে নিতে হবে ছোটোখাটো প্রস্তুতি পর্ব। নীলগিরি রেঞ্জের নিচের নদীর এক পার থেকে শুরু হয়েছে কলাবাগান। এর কাছাকাছি কোথাও নিশ্চয়ই ইদানিং আস্তানা গেড়েছে মানুষ খেকোটা। কোথায় কিভাবে বাঁধব টোপের জানোয়ারগুলো ঠিক করে ফেললাম মনে মনে। কলাবাগানের ওপারের রাস্তার কাছাকাছি বাঁধব প্রথম টোপটা, নদীর এপার, আর প্রথম টোপটার মাঝামাঝি জায়গায় রাখবো দ্বিতীয়টা, আর তৃতীয় টোপটা রাখবো পশ্চিম রাস্তার সমান্তরালে খাড়া পাহাড় সারির নিচে।
বাঘ আসলে এই তিনটি পথের একটি দিয়েই আসবে, এবং তাহলে অন্তত যে কোনো একটা টোপ তার চোখে পড়বেই। দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে, আর একটু পরই কলাবাগান আর তার আশেপাশে ঘনিয়ে আসবে অন্ধকার, অর্থাৎ সব কয়টা টোপকে আজ আর বাঁধা যাবে না। তার উপর আবার মাচা বানানোর তো কোনো প্রশ্নই আসে না। সুতরাং সবচেয়ে সুবিধা মতো জায়গাটায় আজকের মতো একটা টোপ বেঁধে রেখে তার উপর মাচা বানিয়ে নেব। বাকি দুটো জানোয়ার বুড়ার ঘরের সামনে বেঁধে রাখলেই চলবে। কিন্তু কথা হলো, কোন পথে আসবে বাঘটা? আগের দুরাতে নদীর পাড় ধরে এসেছিল, কাজেই এ রাতে আর সে পথে আসার সম্ভাবনা নেই ওটার। রাতের পর রাত একই পথে আসলে শিকার পাওয়ার সম্ভাবনা থাকে না, এ কথা মাংসাশী প্রাণী মাত্রই জানা আছে। তাহলে বাকি থাকে দুটো পথ, এক ফকিরের কুড়ের কাছের রাস্তা দিয়ে, দুই আরও পশ্চিমে পাহাড়ের কাছ দিয়ে। এ দুটো পথেরও একটাকে বেছে নিতে হবে। আগের দিনে ফকিরের কুড়ের আধফাল্লংটা দূরে বাঘের পায়ের ছাপ দেখেছিলাম, সুতরাং ওই দিকটা বাদ দিয়ে পশ্চিমে পাহাড়ের কাছে আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মনস্থির করে নিয়ে তিনটি জানোয়ার সহ বুড়ার বাড়িতে রওনা হলাম। কলাবাগানের 2 ফার্লংয়ের মধ্যে বুড়ার বাড়ি। এই এলাকায় আর সব কুড়ের মতোই তার কুড়ের দেয়ালটাও মাটির তৈরি, খড় দিয়ে ছাওয়া চাল। মোষের বাচ্চা দুটোকে বুড়োর বাড়িতে রেখে শুধু ষাঁড়টাকে নিয়ে পৌঁছালাম পশ্চিম পাহাড়ের পাদদেশে। সেখানে পৌঁছে টোপটা বাঁধার মতো একটা সুবিধাজনক জায়গা খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একটা সরু নালা পাওয়া গেল। পাহাড়ের গা বেয়ে বেশ কিছুটা যাওয়ার পর পূবে বেঁকে নদীটায় গিয়ে পড়েছে নালাটা। বছরের এই সময়ে পানি থাকে না নালায়। ওতে নেমে দেখলাম নিচের নরম বালিতে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বাঘের পায়ের ছাপ। তার কোনোটাই নতুন নয়, সবগুলোই কমপক্ষে 5-6 দিনের পুরনো। ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরে দুদিকেই চলে গেছে ছাপগুলো। এতে বোঝা যায় যে এ পথটা দারুণ পছন্দ করে বাঘ। এদিকে এলেই এ পথে চলাফেরা করে সে। ঠিক করলাম নালাটার কাছাকাছি বাঁধব ষাঁড়টা। এবার একটা গাছ দরকার, অবশ্য তার অভাব নেই। নালার একদিকের উঁচু পারে বেশ বড়সড় একটা গাছে মাটি থেকে 15 ফুট উঁচুতে মাচা বাঁধা হলো। ঘন পাতা ভর্তি এই গাছে মাচাটাকে আড়াল করতে বিশেষ বেগ পেতে হলো না। কাজ শেষ করতে করতে প্রায় 5:30 বেজে গেল। বুড়াকে এবার বাড়িতে পাঠিয়ে দেওয়া দরকার। অন্ধকার হয়ে গেলে একা নিরস্ত্র অবস্থায় বাড়ি ফেরা উচিত হবে না তার। তাছাড়া বাঘটার বেরোবার সময়ও হয়ে এসেছে। বেরিয়ে এসে এ পথের ধারে আমাদেরকে দেখলে কিছু একটা সন্দেহ করে বসতে পারে বাঘ। তাহলে আর গরুটার ধারে কাছেও ঘেঁষবে না সে। আর বেশি দুঃসাহসী হলে আক্রমণই করে বসবে আমাদেরকে। সব দিক বিবেচনা করে বুড়াকে বাড়ি চলে যেতে বলে মাচায় উঠে বসলাম। যে গাছে মাচা বাঁধা হয়েছে তার থেকে ফুট 30 দূরে আর একটা গাছের গুড়িতে ষাঁড়টাকে বেঁধে ফেলে ওটার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কী যেন বলল বুড়া। তারপর মাটিতে উবু হয়ে বসে ষাঁড়টাকে 3 বার প্রণাম করেই উঠে দাঁড়িয়েই ছুটল বাড়ির দিকে। অনেক আগেই পাহাড়ের ওপারে চলে গিয়েছিল সূর্য, কিন্তু অন্ধকার হতে শুরু করলো সন্ধে 6টা নাগাদ। পাহাড়ের দিকে মুখ করে বসে আছি আমি। ওদিক থেকেই বাঘটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। পেছনে নদীতে নেমে স্নান করছে একটা হাতি। মাঝে মাঝেই আনন্দসূচক ধ্বনি বের হয়ে আসছে ওটার গলা দিয়ে। এত বড় জানোয়ারটার বিন্দুমাত্র তোয়াক্কা না করে পাশের বাঁশবন থেকে সমস্বরে চেঁচাতে শুরু করলো বনমোরগ আর ময়ূরের দল। সামনের পাহাড়ের গায়ে লাফালাফি করছে কয়েকটা লালমুখো বানর। ঠিক এই মুহূর্তে সম্পূর্ণ সুখী মনে হচ্ছে তাদেরকে। জীবনটা যেন তাদের কাছে শুধুই খেলা। সবচেয়ে উঁচু গাছটার মগডালে বসে চারদিকের লক্ষ্য রাখছে তাদের সর্দার। দলের অন্যান্যরা ইচ্ছে মতো গাছের ডালে বা পাহাড়ের গায়ে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াবে, আর গম্ভীর মুখে গাছের ডালে বসে পাহারা দেবে সর্দার। বিন্দুমাত্র বিপদের সম্ভাবনা দেখলেই সবাইকে হুঁশিয়ার করে দেবে সে। এই হচ্ছে বানর সমাজের নিয়ম। সুতরাং নিয়ম মাফিকই প্রথম বিপদের সংকেত দিল সর্দার। ঠান্ডা হাওয়া ভেদ করে ভেসে এলো তার তীক্ষ্ণ চিৎকার। মুহূর্তে খেলা বন্ধ করে দিল বানরের দল। যারা মাটিতে নেমে পাথরে পাথরে লাফিয়ে বেড়াচ্ছিল 3 লাফে গাছে চড়ে বসলো তারা।
যারা গাছে ছিল তারা উঠে গেল আরও উপরে, একেবারে মগডালে। সর্দারের ডাকে শুধু বানরই নয়, উপত্যকায় চড়ে বেড়ানো হরিণের দলও সতর্ক হয়ে গেল। তীক্ষ্ণ চিৎকার করে উঠে পাশের অরণ্যে মুহূর্তে গা ঢাকা দিল তারা। সতর্ক হয়ে গেলাম আমিও। আসছে মানুষ খেকোটা, এবং আমার নির্বাচিত পথেই আসছে সে। এ ব্যাপারে নিশ্চিত হলাম তার ডাক শুনে। দ্রুত গাঢ় অন্ধকার হচ্ছে। বাঘের ডাক শোনা মাত্র একেবারে চুপ হয়ে গেল আশেপাশের বনভূমি। কল্পনাও করা যায় না, মাত্র কয়েক মিনিট আগেই পশু পাখির ডাকে মুখরিত ছিল এলাকাটা। রাইফেলটা দু হাতে চেপে ধরে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে নালাটা পেরিয়ে ওপাশের জঙ্গলের ভেতর গিয়ে ঢুকলো একটা ভালুক। প্রচুর পরিমাণে বোরাম ফল পেকে আছে ওদিককার ঝোপের ভেতর, কিন্তু বাঘ নামক বিপদেও যে আছে তা বিন্দুমাত্র খেয়াল করল না ভালুকটা। দিনের গুমোট গরম সরিয়ে রাত নামল বন আর পাহাড়ের বুকে। পর্বতের দিক থেকে ভেসে এলো হিমেল হাওয়া। হাড় ভেদ করে মজ্জায় গিয়ে প্রবেশ করলো যেন প্রচণ্ড ঠান্ডা। বহু কষ্টে দাঁতে দাঁত বাড়ি খাওয়া থেকে বিরত রাখছি নিজেকে। হঠাৎ পিঠের কাছে নড়ে উঠল কি যেন, প্রথমে কনুইয়ের উপর, তারপর ঘাড়ে সরু লম্বা আঙুলের হালকা ছোঁয়া লাগতেই চমকে উঠে মুখ ফেরালাম। ইঞ্চি ছয়েক দীর্ঘ শরীরের তুলনায় অসম্ভব লম্বা হাত পাওয়ালা বানর গোষ্ঠীর একটা প্রাণীকে আরাম করে বসে থাকতে দেখলাম আমার কাঁধে। দক্ষিণ ভারতের জঙ্গলে প্রচুর পরিমাণে দেখা যায় এই নিশাচর প্রাণীগুলোকে। প্রাণীবিজ্ঞানীদের দেওয়া নাম স্লেন্ডার সরিস। স্থানীয় আদিবাসীদের হাতে প্রচুর নির্যাতন ভোগ করতে হয় ওদের। যৌন অক্ষমতায় নাকি এই বানরের চোখ বিশেষ উপকারী। এদের ধরে জীবন্ত অবস্থাতেই চোখ উপড়ে নিয়ে খেয়ে ফেলে আদিবাসীরা। আমাকে ঘাড় ফেরাতে দেখেই এক লাফে আমার কাঁধ থেকে নেমে গাছের মগডালে চলে গেল বানরটা। মানুষ সম্পর্কে তার সাংঘাতিক ভীতি এ থেকেই কল্পনা করা যায়। অতি ধীরে সময় গড়িয়ে চলল। পর্বত থেকে ভেসে আসা হিমেল হাওয়ায় পাতা নড়ার মৃদু শব্দ হচ্ছে। নালার দিকের একটা গাছে থেমে থেমে ডাকছে একটা কাঠ ছিচি। আমার পেছনে এক ফার্লং কি একটু বেশি দূরে শীষ দিয়ে উঠল একটা মাদি বাইসন, মাত্র একবার। বোধহয় হিমেল হাওয়ায় ভর করে আমার গায়ের গন্ধ ভেসে গিয়েছিল বাইসনটার নাকে। মেঘমুক্ত আকাশে ঝিকমিক করছে কোটি কোটি নক্ষত্র। সে দৃশ্য একবার দেখলে মনে থেকে যায় সারা জীবন। লেখনীতে বা ভাষায় বর্ণনা করা যায় না সেই অপূর্ব সৌন্দর্য। নিথর নিস্তব্ধ এখন আমার চারপাশ। ঝিঝিটাও ডাকছে না আর। বহুক্ষণ পর গভীর নীরবতা ভেঙে দিয়ে উপত্যকার দিক থেকে ক্যা হুয়া বলে চেঁচিয়ে উঠল একদল শেয়াল। ক্রমশ নদীর দিক থেকে এগিয়ে যাচ্ছে শেয়ালের ডাক। রাতের বেলা বালির চরে উঠে আসে কাঁকড়া খেতে, তাই হয়তো খেতে যাচ্ছে শেয়ালেরা। হঠাৎ করেই আতঙ্কিত গলায় সমস্বরে একবার ডেকে উঠে চুপ হয়ে গেল শেয়ালেরা। 5-7 সেকেন্ড পর আমার পেছন দিক থেকে ভেসে এলো সেই গম্ভীর কলজে কাঁপানো গর্জন। পাহাড়ের পাশ থেকে ডাকতে ডাকতে ক্রমশ ফকিরের কুড়ের কাছে সরতে থাকলো বাঘটা। ঠিক এই মুহূর্তে বুড়ার গল্প বিশ্বাস করতে ইচ্ছে হলো আমারও, কিন্তু পর মুহূর্তেই ধমক দিয়ে মন থেকে বিদেয় করে দিলাম ইচ্ছেটা। ফকিরের কুড়ের আশেপাশেই কোথাও দাঁড়িয়ে ডাকছে এখন বাঘটা। না, দেখতে হচ্ছে। প্রচণ্ড কৌতূহল জোর করে গাছ থেকে নামিয়ে আনলো আমাকে। গাছ থেকে নেমেই ছুটলাম ফকিরের কুড়ের দিকে। চাঁদ উঠেছে প্রায় 1 ঘন্টা আগে। কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদের আবছা আলোয় পুরোপুরি দেখা যায় না কিছুই, তবে পথ চলতে পারছিলাম আমি। কুড়ের কাছে পৌঁছে দেখলাম ঘর অন্ধকার। বেড়ার গায়ে কান পেতে কিছু শোনার চেষ্টা করলাম, কিন্তু সামান্যতম শব্দও নেই ঘরের ভেতর। এমনকি ঘুমন্ত মানুষের শ্বাস ফেলার মৃদু শব্দ পর্যন্ত না। পশ্চিম দিক থেকে এসেছি আমি। বাঘটা ডেকেছে পূবের রাস্তার ধার থেকে। ফকিরের কুড়ের বেড়ায় আমি কান পেতে থাকতে থাকতেই আবার একবার ডেকে উঠল বাঘটা। অনেক কাছে চলে এসেছে সে।
বোধহয় ফার্লং খানেক দূরে আছে কুড়ে থেকে। চোখের সামনে ঘন হয়ে জন্মানো কলা গাছ বাধার সৃষ্টি না করলে এতক্ষণে বাঘটাকে দেখতে পেতাম আমি। এমন সময় হঠাৎ একটা কথা মনে পড়ে যেতেই বুক ভরে শ্বাস নিয়ে দুহাত মুখের কাছে জড়ো করে বাঘের অনুকরণে প্রচণ্ড জোরে গর্জন করে উঠলাম। পরক্ষণেই কুড়ের এক কোণের বেড়ার পেছন দিকে বসে পড়ে রাইফেলের বাঁটটা প্রায় কাঁধের উপর তুলে আনলাম। বহুদিনের বিশ্বস্ত .405 ক্যালিবারের রাইফেলের ব্যারেলের সাথে আটকানো 3 ব্যাটারির টর্চের বোতামের ওপর আলগোছে ঠেকিয়ে রাখলাম বাঁ হাতের বুড়ো আঙুল। আমি জানি আমার ডাক শুনে আসবেই বাঘটা। চারদিকে বিরাজ করছে থমথমে নীরবতা। হঠাৎ একটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা ঘটল। কলা গাছের ফাঁক দিয়ে দ্রুত বেগে আমার দিকে ছুটে আসছে একজন মানুষ। ওদিক থেকে একটু আগে ডাকছিল বাঘটা। আবছা চাঁদের আলোয় প্রথমে একেবারে উলঙ্গ মনে হলো মানুষটাকে, কিন্তু আরও একটু কাছে আসতেই দেখলাম গাঢ় রঙের একটা লেংটি পরে আছে সে। এতক্ষণে বুঝলাম আমার দিকে না, কুড়ের দিকে ছুটে আসছে লোকটা। এ কি, এ তো ফকির। এই অদ্ভুত ব্যাপার দেখে নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছে হলো না আমার। মাত্র 1 মিনিট আগে ওদিকেই ডাকছিল বাঘটা, আর এখন ওদিক থেকে আসছে ফকির। তাহলে কি সত্যিই বাঘের রূপ নিতে পারে সে? কিন্তু মুহূর্ত পরে আমার চোখের সামনে উদ্ঘাটিত হয়ে গেল ওই আজব রহস্য। বার কয়েক ছোট ছোট হাঁক মেরে ফকিরের ছুটন্ত দেহটার পেছনে ঘন সন্নিবিষ্ট কলা গাছের আড়াল থেকে লাফ মেরে বেরিয়ে এলো বাঘটা। মাত্র 2 লাফে ধরে ফেললো ওটা ফকিরকে। আক্রান্ত হয়ে আর্তস্বরে চেঁচিয়ে উঠল ফকির। সেই স্বর জীবনে কখনো ভুলতে পারবো না আমি। মানুষ খেকোটা ফকিরের উপর লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গে লম্বা ঘাসের আড়ালে অদৃশ্য হয়ে গেল দুজনেই। ঘটনার আকস্মিকতায় মাটির সাথে যেন শেকড় গেড়ে বসে থাকলাম আমি। চমক ভাঙতেই লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চেঁচাতে চেঁচাতে ছুটলাম যত জোরে সম্ভব। উদ্দেশ্য আমার চিৎকারে হকচকিয়ে গিয়ে হয়তো ফকিরের গায়ের উপর থেকে সরে দাঁড়াতে পারে বাঘটা, তাহলে হতভাগ্য লোকটাকে বাঁচানো সম্ভব হতেও পারে। বড় জোর 40 গজ যেতে হবে আমাকে। ছুটতে ছুটতেই রাইফেলের নলের সাথে আটকানো টর্চের বোতাম টিপে ধরলাম। 15 গজ দূরে থাকতেই টর্চের আলোয় জ্বলে উঠল বাঘের 2 চোখ। লম্বা ঘাসের নিচে পড়ে থাকা তার শিকারের ওপর কুঁজো হয়ে বসে আছে এখন সে। নিজের অজান্তেই থমকে দাঁড়িয়ে পড়ে গুলি করলাম বাঘের 2 চোখের মাঝখানে। উঠে দাঁড়াতে গেল বাঘটা। বিন্দুমাত্র দেরি না করে পরপর গুলি করলাম আরও 2 বার। পড়ে গেল বাঘটা। থরথর করে কাঁপতে থাকলো তার বিশাল শরীর। ওপরে পড়ে থেকে নিজের দেহ দিয়ে সম্পূর্ণ আড়াল করে আছে বাঘটা ফকিরের দেহ। আমার রাইফেলের প্রচণ্ড শক্তিসম্পন্ন বুলেট বাঘের দেহ ভেদ করে ফকিরের গায়ে লেগেছে কিনা তা মনে করে ভয় পেয়ে গেলাম। কোনো রকম নিশানা করেই গুলি ছুঁড়েছিলাম। কে জানে বাঘের না লেগে ভুল করে ফকিরের গায়ে লাগলো কিনা। তখনও মৃদু মৃদু কাঁপছে বাঘের দেহটা। 2 গজ দূর থেকে আবার গুলি করলাম তার মাথার পেছনে। দরকার ছিল না, কারণ আগের বুলেটটার আঘাতেই মাথাটা গুঁড়ো হয়ে গেছে বাঘের। আরও মিনিট খানেক পর ওটার শরীরের কম্পন থামলে বহু কষ্টে ফকিরের দেহের ওপর থেকে টেনে নামালাম বাঘটাকে। রক্তাক্ত দেহে উপুর হয়ে পড়ে আছে ফকির। ভীষণ ভয় পেয়ে গেলাম, নিশ্চয়ই আমার গুলি লেগেছে তার। রাইফেলের নলে স্ট্র্যাপ দিয়ে আটকানো টর্চটা দ্রুত খুলে নিয়ে ফকিরের শরীরে গুলি লাগার চিহ্ন খুঁজতে শুরু করলাম, কিন্তু পাওয়া গেল না। নিশ্চিন্ত হয়ে চিৎ করে শোয়ালাম ফকিরকে। আস্তে আস্তে চোখ মেলল ফকির। টর্চের আলোয় কিছুক্ষণ আগে দেখা মানুষ খেকোটার চোখের চাইতেও ভয়ঙ্করভাবে জ্বলে উঠল ফকিরের 2 চোখ। তাতে ফুটে বেড়াচ্ছে তীব্র ঘৃণা। কথা বলার জন্য ঠোঁট দুটো একটু ফাঁক করল ফকির। তারপর থেমে থেমে অতি অস্পষ্টভাবে বলল, আজকে ভাগ্য আমার বিরুদ্ধে থাকায় জিতে গেলে তুমি সাহেব। আজ বাঘ আমাকে মেরেছে, শীঘ্রই তোমারও মৃত্যু ঘটবে অন্য এক বাঘের হাতে। বলেই চোখ মুদল ফকির। একই রাতে প্রায় একই সময়ে মারা গেল ভালাই থথুর 2 স্বামী।
ফকির আর বাঘ মিলে যে রহস্য গড়ে তুলেছিল তা পানির মতো সোজা। আমি হুঁশিয়ার হয়ে সে রাতে আমার গতিবিধি টের পেতে দিইনি ফকিরকে। পূবের রাস্তার ওপাশেই কোথাও বাঘটা ডাকতে শুরু করতেই কুড়ে থেকে চুপচাপ বেরিয়ে এলো ফকির। ডাক শুনে বুঝতে পারে ফকির কোথায় আছে বাঘটা, এবং এ কথাও জানে ওটার ডাকার সময়টুকু পর্যন্ত সে নিরাপদ। ফকির আশা করেছিল বাঘটা ওদিকে থাকতেই আমার অবস্থান খুঁজে বের করে আমাকে ভয় দেখাবার চেষ্টা করবে সে, ঠিক যেমন করেছিল 2 দিন আগের রাতে। কিন্তু ফকির জানতো না, বাঘের ডাক শোনা মাত্র মাচান থেকে নেমে আমি তার কুড়ের কাছে ছুটে চলে এসেছি। সে সময় হয়তো রাস্তার কাছাকাছি কোথাও ছিল ফকির, এবং ওখান থেকেই আমার কণ্ঠে নকল বাঘের ডাক শুনতে পায় সে। দুদিক থেকে দুটো বাঘের উপস্থিতিতে ঘাবড়ে যায় ফকির, কারণ দুটোর ভেতর কোনটা মানুষ খেকো জানা ছিল না তার। এতে ওই দুঃসাহসী লোকটা সাহস হারিয়ে ফেলে শেষ পর্যন্ত। ফিরে আসতে চায় তার কুড়ের নিরাপদ আশ্রয়ে, এবং পেছন পেছন টেনে নিয়ে আসে মানুষ খেকোটাকে। আস্তে আস্তে রওনা দিলাম বুড়ার বাড়ির দিকে। জেগেই ছিল বুড়া। আমি ডাকতেই বেরিয়ে এলো সে। বাঘটাকে মেরে এসেছি আমি, জানালাম বুড়াকে। বাবাজি কোথায় সাহেব? ফিসফিস করে জিজ্ঞেস করলো বুড়া। সেখানেই ঘাসের ওপর পড়ে উত্তর দিলাম, মারা গেছে সেও। আশ্বস্ত হয়ে জিজ্ঞাসা করলো বুড়া, এবার আমার কথা বিশ্বাস হয়েছে তো? হেসে ফেলে বললাম, বাঘটাকে আমি গুলি করবার আগেই ফকিরকে মেরে ফেলেছে সে। চোখ বড় বড় করে বিস্মিতভাবে আমার দিকে কয়েক সেকেন্ড চুপচাপ চেয়ে থেকে বলল বুড়া, কি কি বললেন? কথা আটকে যাচ্ছে তার। আপনি বলতে চাইছেন বাবাজি আর বাঘ দুজনই দেহ আলাদা আলাদা? অবশ্যই, জোরের সাথে বললাম আমি। হল অফ করে বলতে পারেন বাঘ আর বাবাজি দুটো আলাদা লাশ আপনি দেখে এসেছেন? ঠিক তুমি আর আমি যেমন দুটো লোক, দুটো দেহ, তেমনি বাঘ আর ফকিরেরও দুটো দেহ। সাথে সাথেই চেঁচিয়ে আশেপাশের কুড়ের লোকজনকে খবরটা জানাতে শুরু করলো বুড়া। কয়েক মিনিটের মধ্যেই আমাদেরকে এসে ঘিরে দাঁড়ালো ডজন খানেক ভীত সন্ত্রস্ত ইরিলা। জানো, গর্বের সাথে বলল বুড়া, বাঘ এবং ফকির দুজনকেই গুলি করে মেরেছে আমার সাহেব। বিরক্তভাবে বেশ রাগত স্বরেই শুধরে দিলাম বুড়াকে। আমি বলেছি বাঘটা মেরেছে ফকিরকে, আর বাঘটাকে মেরেছি আমি। চলুন দেখি তো, সমস্বরে চেঁচিয়ে উঠল ইরিলারা। অল্পক্ষণ পরে ওই মর্মান্তিক ঘটনাস্থলে ফিরে এলাম আমরা। সব কিছু দেখে খুশির ঠেলায় লাফাতে শুরু করলো ইরিলারা। একসাথেই শেষ হয়েছে তাদের দুটো ভয়ঙ্কর শত্রু, বাঘ আর ফকির। বাঘ তাদের মেরে ফেলতো, আর ভয় দেখাতে দেখাতে মৃত্যুর চেয়েও খারাপ পর্যায়ে নিয়ে গিয়েছিল তাদেরকে ফকিরটা। আর সবার সাথে যোগ দিয়ে কিন্তু হইহুল্লোড়ে মত্ত হলো না বুড়া। উবু হয়ে ফকিরের নিষ্প্রাণ খোলা চোখ দুটোর দিকে তাকিয়ে অকথ্য ভাষায় শুধু গালি দিল সে কয়েকটা। শেষ হলো আমাদের আজকের গল্প, ভালাই থুথুর স্বামী। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি পছন্দের কোনো গল্পের সাজেশন থাকে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা গল্পটি পড়বার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।